দীপিকা আমার হাতে তৈরি। ঠিক আছে, আমি জানতাম দীপিকা কলেজের অধ্যাপিকা। যেমন সুবোধচন্দ্র সেনগুপ্ত বিখ্যাত একজন অধ্যাপক, তিনি জানতেন সত্যজিৎ রায় কলেজে পড়াবে। একদিন তিনি যাচ্ছেন ময়দানের উপর দিয়ে বেড়াচ্ছেন বিকেলবেলায়, খুব লম্বা ছেলে তাকে প্রণাম করল। তিনি তখন যাদবপুর এবং ক্যালকাটা ইউনিভার্সিটিতে দুটোতেই এমেরিটাস অধ্যাপক, মানে রিটায়ারমেন্টের পরেও পড়াচ্ছেন। বলেন, তোমার নাম কি? বলে, আমার নাম সত্যজিৎ রায়। ও, তুমি একটু সিনেমা টিনেমা করছো আজকাল? লেখাপড়া করলে পারতে, লেখাপড়ায় ভালো ছিলেন। সত্যজিৎ রায় যে এত বড় হবেন এ কথা সুবোধবাবু কোনোদিন ভাবেননি। আমি জানতাম দীপিকা কলেজে পড়াবে। তারপর হঠাৎ শুনলাম যে না, ও নাচের মধ্যে চলে এসেছে। এটা একটা পরম্পরা। অজয় চক্রবর্তীর মেয়ে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়েছে, কিন্তু ও ধরনের চাকরি করেনি। ও নিজেকে উৎসর্গ করেছে সঙ্গীতের জন্য। এই যে বাবা মায়েরা এখানে আছেন না, আপনারা বাচ্চাদের নাচ শেখান, গান শেখান, কিন্তু কতদিন শেখান? মাধ্যমিক পরীক্ষার 1 বছর আগে পর্যন্ত শেখান। তারপর মনে করেন যে এবার নাচটা বন্ধ রাখা দরকার, এতে কোনো উপকার হবে না। সে তখন পরে সময় পেলে শিখবে। আমাদের দেশে এটা একটা রীতি, মানসিকতা। স্কুলগুলোতে লক্ষ্য করবেন, নাচ গানের আলাদা টিচার বেশিরভাগ স্কুলে নেই। আজকাল কোনো কোনো স্কুলে গানের টিচার আছে। নাচের টিচার বোর্ড থেকে অ্যাপয়েন্টেড বেতন পায়, এরকম নেই। কারণ হচ্ছে ওটাকে কোনো সাবজেক্টের মধ্যে আনা হয়নি। কিন্তু অনেক বেশি উন্নত শিল্প, সারা শরীর লাগে নাচতে, সুর জ্ঞান লাগে। গান না জানলে, তাল না জানলে নাচতে পারবে না। ও গানটাও মনে মনে গায়, রাগটাকে মনে মনে গায়। পায়ের কাজ দরকার নাচে, হাতের মুদ্রা দরকার নাচে, চোখের চাহনির বৈশিষ্ট্য দিয়ে অনেক ভাব প্রকাশ করতে হয় নাচে। তাহলে এত কঠিন শিল্প, যার মর্যাদা আমাদের দেশে নেই, কিন্তু যারা এই স্বাদ পায় দীপিকার মধ্যে, তারা এই গতানুগতিক জীবন থেকে সরে যায়। আর একটা 2 মিনিট কথা বলে আপনাদের নাচ শুনেন, অনেকে গল্প জানেন না বলে বলছি। এই যে গুরু শিষ্য ব্যাপারটা না, এটা কিন্তু সঙ্গীতে সব থেকে বেশি। আমাদের দেশে খালি না, বিদেশে। ধরুন আপনি চলে যান জার্মানি আর অস্ট্রিয়া, নাম শুনেছেন? এখানকার ডক্টর পিনাকি রায় অস্ট্রিয়াতে চক্ষু চিকিৎসা শিখতে গিয়েছিলেন ভিয়েনা। ওই ভিয়েনার একজন আর জার্মানির একজন। জার্মানির লোকটির নাম বিটোভেন। বিটোভেন তার গুরুর দরকার। তখন তিনি যাচ্ছেন ভিয়েনাতে। ভিয়েনাতে গুরুর নাম মোজার্ট। গিয়ে বললেন, আমি আপনার কাছে শিখবো। মোজার্ট বললেন, তুমি একটা সুর বাজাও। তখন বিটোভেন সুর বাজাচ্ছেন। মোজার্ট বললেন, না না না, এই থামো, খুব খারাপ। বললেন, কেন? কিন্তু আমার সুর, তুমি নতুন কিছু করো। তখন মোজার্ট একটা নতুন সুর বাজারে তক্ষুনি তৈরি করলেন। আর বিটোভেন বাজালেন। মোজার্ট দৌড়তে দৌড়তে ঘর থেকে বেরিয়ে গেলেন। কি ব্যাপার? বউ বাচ্চা যতজন ছিল সবকে টেনে এনেছে। বলছি, দেখ কাকে বলে বাজনা, দেখ। পাগল হয়ে গেছে। তাকে নিলেন। কিছুদিন শেখার পরে তিনি থাকতে পারলেন না। সারা জীবন তাদের সম্পর্ক ছিল। বললেন, গুরু শিষ্যের সম্পর্ক কোনোদিন যায় না। আমাদের ধারণা কি, দীপিকা মৌসুমীকে অনুসরণ করে চলছে পরম্পরা, কৌশিকী অজয় চক্রবর্তীকে অনুসরণ করে চলছে পরম্পরা। খুব বাজে কথা। নতুন কিছু করছে, পরের প্রজন্ম নতুন কিছু করছে। নতুন পুরনোকে বদলায়, কিন্তু পুরনো নতুনকে পথ দেখায়। এইভাবে কিন্তু পরম্পরাটা হয়। এরা দুজন একসঙ্গে এগোয়, কিন্তু পুরনোকে ছাড়িয়ে না যেতে পারলে নতুনের কোনো দাম নেই। তাই দীপিকা শুধু মাকে অন্ধভাবে অনুসরণ করে না, ও নতুন কিছু করে, কিন্তু মা এখনো পথ দেখায়। এ কথা বলে শেষ করব। অসংখ্য ধন্যবাদ আমাদের শিক্ষাগুরু তথা মাননীয় শিক্ষাবিদ, মালদার বিশিষ্ট শিক্ষাবিদ। অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি চলে এসেছেন, ভালো করে লক্ষ্য করিনি।
এখন তার কথা শুনুন। আমরা আমাদের মধ্যে পেয়েছি আধুনিক বাংলার বর্তমান রূপকার বলতে পারেন ইংরেজবাজার পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান মাননীয় শ্রী কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী মহাশয়। আমি নূপুর সাইকলা কেন্দ্রের ছাত্রীদের অনুরোধ করব মাননীয় অতিথিকে বরণ করে নেবেন। এবার স্যারকে আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের সকলের উদ্দেশ্যে দু একটি বক্তব্য রাখার জন্য। নূপুর সাই কলাকেন্দ্র এবং গীতাঞ্জলি চিলড্রেন একাডেমি যৌথ উদ্যোগে এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আমি যখন প্রবেশ করলাম তখন প্রফেসর পাত্র উনি তার বক্তব্য রাখছিলেন। ওনার বক্তব্যটা একটু অন্যরকমই হয়, আর আমরা খুব সাধারণভাবেই যেটুকু বলার, এই নূপুর কলাকেন্দ্র অনেকদিন ধরেই তার শিক্ষা প্রতিষ্ঠান চলে আসছে। এবছরও কোনো ব্যতিক্রম নেই। এখানে অনেক ছোট ছোট ছেলেমেয়েরা আছে, তার অভিভাবকরা আছেন। আমি আমার বক্তব্যের মধ্যে দিয়ে এইটুকুই বলবো যে এরা যে নূপুর কলা কেন্দ্রের যারা মেন ইনস্ট্রাক্টর, কোরিওগ্রাফার, তার নেতৃত্বে